আসসালামু আলাইকুম। সুপ্রিয় বিবিএ প্রথম বর্ষের ছাত্ররা, করোনাকালীন এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে সকলে বাসায় অবস্থান করছো এবং সেই সাথে আমাদের অনলাইন ক্লাসগুলো ঠিকমতো দেখছো। এই প্রত্যাশা নিয়ে আজকে আমি অনলাইন ক্লাসে জেরিনা ফিরোজ সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা তোমাদের সাথে সংযুক্ত হচ্ছি। আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি আজকে তোমাদের সিলেবাসের 1006 মাইক্রো ইকোনমিক্স এই বিষয়টি পড়াবো। এই বিষয়ে গত বেশ কিছুদিন ধরে আমি লেকচার দিচ্ছি। চ্যাপ্টার 7 মার্কেট স্ট্রাকচার অ্যান্ড ডিটারমিনেশন অফ ইকুইলিব্রিয়াম প্রাইস অ্যান্ড আউটপুট লেভেল। এখানে বিভিন্ন মার্কেট সম্পর্কে বলা হয়েছে, কম্পিটিটিভ মার্কেট এবং কম্পিটিটিভ মার্কেট সম্পর্কে বলা হয়েছে। তো আজকে আমি তোমাদেরকে ডুওপলি মার্কেট সম্পর্কে পড়াবো। এর আগে আমরা কম্পিটিটিভ মার্কেট, পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, অলিগোপলি, মোনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট সম্পর্কে পড়িয়েছি। আজকে আমি তোমাদেরকে ডুওপলি মার্কেট সম্পর্কে পড়াবো। তো চলো আসো আমরা শুরু করি ক্লাস। এখানে আছে হোয়াট ইজ ডুওপলি মার্কেট। A duopoly is a situation where two companies together own all or nearly all of the market for a given product or service. A duopoly is the most basic form of oligopoly, a market dominated by a small number of companies. তাহলে আমরা দেখলাম ডুওপলি মানে যে মার্কেটে দুইজন বিক্রেতা থাকবে সেটাই হচ্ছে আমার ডুওপলি মার্কেট। এবং এই ডুওপলি মার্কেটটা অনেকটা কার ফর্মে, অলিগোপলি মার্কেটের ফর্মে। এখন আমরা এক্সাম্পল দেখব ডুওপলি মার্কেটের কিছু এক্সাম্পল, তাতে আমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। এখানে দেখো স্মার্টফোনের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে অ্যাপল এবং অ্যান্ড্রয়েডের কথা আমরা বলতে পারি। এরা হচ্ছে ডুওপলি মার্কেট। স্মার্টফোনের জগতে এই দুটা জায়গা দখল করে আছে। এরপর হচ্ছে ইলেকট্রনিক পেমেন্ট। দ্যাট মিনস আমরা যদি আমাদের ইলেকট্রনিক ডিভাইস দিয়ে আমাদের পেমেন্ট গুলো করতে পারি, ক্যাশ আমাদের হাতে না রেখে। তোমরা জানো মাস্টার কার্ড এবং ভিসা এই ক্ষেত্রে। সফট ড্রিঙ্কস এর ক্ষেত্রে আছে কোকা-কোলা এবং পেপসি। এবং হাই এন্ড অ্যাকুইজিশন ফর আর্ট এন্ড অ্যান্টিকুয়েটস এই ক্ষেত্রে Sotheby's and Christianis। এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে বোয়িং এন্ড এয়ারবাস। এই উদাহরণগুলো আমরা দেখছি। এরপরে আমরা দেখি ক্যারেক্টারিস্টিক অফ ডুওপলি মার্কেট। ডুওপলি মার্কেটের ক্যারেক্টারিস্টিক গুলো দেখি। ইচ সেলার ইজ ফুললি অ্যাওয়ার অফ হিজ রিভালস মোটিভ এন্ড অ্যাকশনস। Both sellers may collude. They agree on all matter regarding the sale of the commodity. They may enter into cutthroat competition. There is no product differentiation. They fix the price for their product with a view of maximizing their profit. তার মানে হচ্ছে এখানে আমরা দেখছি প্রত্যেক ইচ সেলার ইজ ফুললি অ্যাওয়ার অফ হিজ রিভালস মোটিভ এন্ড অ্যাকশন। তার মানে প্রত্যেক সেলার, এখানে আমরা আগেই বলেছি এখানে দুইজন সেলার থাকবে, দুইজনের অধিক থাকতে পারবে না, সুতরাং দুইজন ছাড়া অন্যদের এন্ট্রি হচ্ছে রেস্ট্রিক্টেড। আর এখানে প্রত্যেক বিক্রেতা তার যে আরেকজন প্রতিযোগী আছে তার ক্রিয়াকলাপ বা কার্যক্রম সম্পর্কে সে জানে, আগে থেকেই জানে। এবং এখানে এন্ট্রিটা আগে আমি বলেছি রেস্ট্রিক্টেড, দুইজন ছাড়া কেউ যেতে পারবে না। এবং দেয়ার ইজ নো প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন। এখানে প্রত্যেক বিক্রেতা সমজাতীয়, দুইজন বিক্রেতা সমজাতীয় পণ্য বিক্রি করবে, তাদের পণ্যের মধ্যে কোনো ভিন্ন ভিন্ন প্রোডাক্ট থাকবে না। এবং সবাই কি চায় টু ম্যাক্সিমাইজ দেয়ার প্রফিট, এবং দুইজন বিক্রেতাই চায় যে তাদের প্রফিটটা সর্বোচ্চ হোক। এরপরে আমরা দেখব, আচ্ছা এখানে ডুওপলি মার্কেটে আসলে সামঞ্জস্য বা ইকুইলিব্রিয়াম নিয়ে যেটা আমাদের সিলেবাসে আছে, ইকুইলিব্রিয়াম, যে কিভাবে একটা মার্কেটে ইকুইলিব্রিয়াম প্রতিষ্ঠিত হয় বা ভারসাম্য অবস্থা আসে, বাজারে ভারসাম্য নির্ধারিত হয় এবং প্রাইস নির্ধারিত হয়, সেই জিনিসটা আসলে ডুওপলি মার্কেটে
আমরা এখানে দুটা মডেল দেখব। দুটা মডেলে ঠিক ওইভাবে বলা হয় নাই, কিন্তু তারপরে হচ্ছে কোন মডেলে কিছুটা হলেও ভারসাম্যের কথা বলা হয়েছে। এখানে আমরা কোন মডেল সম্পর্কে একটু দেখব। Cohen's duopoly model. This is the earliest duopoly model developed by French economics Australian Cohen in 1838. তাহলে 1838 সালে সর্বপ্রথম এই ডুওপলির মডেলটা ফ্রান্স ইকোনমিস্ট তার নামে দেয়া হয়। Cohen, he considered only two farms and they are owing mineral well. এইখানে দুটা ফার্মের কথা বলা হয় এবং এটা কি মিনারেল ওয়েল, দ্যাট মিন্স আমাদের যে মিনারেল ওয়াটার যেটা সেটার কথা বলা হয়েছে। সে এই মিনারেল ওয়াটারের চিন্তা থেকে সেই মডেলটা এস্টাবলিশ করে। Each farm act on the assumption that its competitor will not change its output and decides its own output so as to maximize his profit. Actually এই কনসেপ্টের উপর বেস করে এই মডেলটা এস্টাবলিশ যে কি বলেছে, each farm act on the assumption that its competitor will not change its output. That means এখানে ধরে নেওয়া হচ্ছে যে দুইজন যে কম্পিটিটর, একজন আরেকজনের, তা একজন যদি তার প্রোডাকশন লেভেল চেঞ্জ করে, তাহলে এখানে ধরে নেওয়া হচ্ছে যে অন্যজন তার প্রোডাকশন লেভেলটা চেঞ্জ করবে না, এটাই ধরে নেওয়া হচ্ছে। and decides its own output so as to maximize its profit, এবং তার আউটপুট লেভেলটা, উৎপাদনটা বা বিক্রিটা এইভাবে বাড়াবে যাতে তার প্রফিটটা ম্যাক্সিমাইজ হয়। নেক্সটে আমরা দেখি মেজর অ্যাজাম্পশন। প্রত্যেকটা মডেলেই আমরা জানি যে কিছু অ্যাজাম্পশন, কিছু শর্ত ধরে নিয়ে একটা মডেল স্ট্যাবলিশ করা হয়। তো এই কোন মডেলের কিছু অ্যাজাম্পশন আছে এটা আমরা দেখছি। ইচ ফার্ম ডিসাইডস দেয়ার ওন কোয়ান্টিটি অফ আউটপুট এন্ড ইগনোর দ্য রোল অফ রিভেলস। তাহলে প্রতিটা ফার্ম, দুটো যে ফার্ম আছে তার মধ্যে যে কোনো ফার্ম কি করে, তার কোয়ান্টিটি অফ আউটপুট, তার উৎপাদনের পরিমাণটা নির্ধারণ করে, সে কতটুকু উৎপাদন বা বিক্রি করবে, সে কতটুকু সেটা নির্ধারণ করে, এবং সে অন্য প্রতিযোগীর তার রিভেল যে প্রতিযোগী যে আছে তার রোলটা সে অন্য ধরে নেওয়া হয়। এখানে আগে আমি বলেছি যে ধরে নেওয়া হয় যে অন্য প্রতিযোগী তার উৎপাদনের পরিমাণ বা বিক্রির পরিমাণ কি করবে না, বাড়াবে না, হ্যাঁ, স্থির থাকবে। এখানে consider the supply curve of the rival is constant. এখানে সাপ্লাই কার্ভটা প্রতিযোগীর সাপ্লাই কার্ভটা কনস্ট্যান্ট ধরা হচ্ছে। দ্যাট মিন্স মানে সে আর উৎপাদন বাড়াবে না, বিক্রি বাড়াবে না। এন্ট্রি অফ এ নিউ ফার্ম ইজ ব্লকড, তার মানে এখানে নতুন কোনো ফার্ম প্রবেশ করতে পারবে না। বোথ ফার্মস আর এইমিং ম্যাক্সিমাম প্রফিট, তার মানে দুইটা ফার্মই সর্বোচ্চ মুনাফা অর্জন করতে চাচ্ছে। Neither of them will fixes the price for its product, but each accept the market demand price at which the product can be sold. তারা কেউই প্রাইসটা কেউ ফিক্সড করে না, কিন্তু কি করবে, for its product, but each accept the market demand price at which the product can be sold. That means মার্কেটে যে পরিমাণ ডিমান্ড আছে সেই দামে তারা কি করবে, পণ্যটা বিক্রি করতে যাচ্ছে। এখন আমরা দেখি, এখানে আগেই বলা হয়েছে যে দুটা ফার্ম, যেহেতু ডুওপলি সুতরাং দুটা ফার্ম থাকবে। প্রাইস এন্ড আউটপুট আন্ডার ডুওপলি, ডুওপলি মার্কেটে প্রাইস এবং আউটপুটটা কিভাবে নির্ধারিত হয় সেটা আমরা এখানে দেখব। ইনিশিয়ালি ফার্ম এ ইজ দ্য অনলি সেলার অফ মিনারেল ওয়াটার ইন দ্য মার্কেট। এখানে আমরা প্রথম অবস্থায় ফার্ম এ কে ধরে নিচ্ছি যে ফার্ম এ হচ্ছে মিনারেল ওয়াটার বাজারে বিক্রি করে। By assuming cost of production is zero, যেহেতু মিনারেল ওয়াটারটা কি কোনো ঝর্ণার পানি হতে পারে, বিশুদ্ধ পানি, ঝর্ণার পানি, তাহলে ঝর্ণার পানি হলে সেখানে সেটার জন্য আমার কোনো কস্ট নেই, এটা হচ্ছে প্রাকৃতিক দান, এই জন্য এখানে কস্ট জিরো ধরা হয়েছে। এটাকে কস্টকে জিরো ধরেছে। এ চার্জ অফ ওপিটি, আমরা যখন স্লাইডে ইসে যাব, ফিগারে যাব, তখন আমরা দেখতে পারবো it charges OPT price and supply OQ quantity when MC marginal cost সমান MR1, but that means marginal revenue 1, MR cost is 0, হ্যাঁ।
here he charges monopoly price and total revenue is OP. এটা ভালো করে খেয়াল করো, OP to PQ। হ্যাঁ, এখন আমরা স্লাইড গ্রাফটা যদি একটু দেখি তাহলে আমরা দেখি, একটু খেয়াল করো, এখানে হচ্ছে ও কিউ, এখানে দুইটা কার্ভ খেয়াল করো, এটা হচ্ছে একটা ডি এম আর একটা হচ্ছে ডি কিউ, আর এটা এটাকে ইন্টারসেক্ট করেছে, হ্যাঁ, পি পি আর এন। তাহলে এখানে আমরা দেখছি যেটাকে ইন্টারসেক্ট করেছে এটাই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস বা ইকুইলিব্রিয়াম প্রাইস বা ফার্ম এ যে প্রাইসটা নির্ধারণ করেছে। আর এখানে হচ্ছে আমরা দেখছি OP1 আর OP2 দুইটা প্রাইস, তোমরা খেয়াল করো। আর এখানে দেখো পি, এখানে পি, এটা পি প্রাইম আর এটা হচ্ছে এম, আর এখানে পি এন, এটা হচ্ছে আর। এখানে নিচে ও এম, ও এক্স এক্সিস, আমি এক্সিস এর নাম লিখি নাই, ও দ্যাট মিন্স যেটা আমার হরিজন্টাল, এখানে হচ্ছে কোয়ান্টিটি মেজার করা হয়েছে, আর যেটা ভার্টিক্যাল সেখানে প্রাইস মেজার করা হয়েছে। এখন প্রাইস এন্ড আউটপুট ডিটারমিনেশন আন্ডার ডিউপুলি কোনস মডেলের মাধ্যমে আমরা দেখব। এখানে আগের সে যেটা আমাদেরকে বলা হয়েছিল, এখানে দেখো A charges OP2 price and supply OQ quantity, OP2 price and supply OQ quantity, here he charges a monopoly price। যেহেতু প্রথমে সেই মার্কেটে এসছে, ফার্ম এ প্রথমে মার্কেটে এসছে, সুতরাং সে মনোপলি, সে যেহেতু তার কম্পিটিটর নেই সেহেতু সে যেটা প্রাইস হিসেবে যেটা চার্জ করছে সেটাই তার প্রাইসটা, সেই দামি ক্রেতা কি করছে, পণ্যটা কিনে নিচ্ছে, মিনারেল ওয়াটারটা কিনে নিচ্ছে। Here he charges a monopoly price and total revenue is OP to PQ। তাহলে আমরা ফিগারটা দেখি, OP2 এই যে এতটুকু, OP2 PQ, এতটুকু সে কি করছে, এতটুকু রেভিনিউ সে আর্ন করছে ফার্ম এ, এবং এটা হচ্ছে তার ডিমান্ড কার্ভ DMM, এটা হচ্ছে তার ডিমান্ড কার্ভ, হ্যাঁ, ফার্ম এ, এবং এই প্রাইসটা সে নির্ধারণ করছে, এতটুকু রেভিনিউ সে আর্ন করছে কি দামে, OP2 দামে, OP2 দামে সে রেভিনিউ আর্ন করছে এতটুকু, রেভিনিউ আর্ন করছে এতটুকু, এবং সে কোয়ান্টিটি বিক্রি করছে OQ পরিমাণ। এটাই আমার বলা হয়েছে। সেকেন্ড স্টেপে আমরা দেখি price and output under duopoly. When firm B enter into the market, he got half of the market share for his product. Firm B assume that, তাহলে কি বলেছে, when firm B enter, এর আগে কিন্তু ফার্ম এ ছিল, সে মনোপলি বিজনেস করছে, যে প্রাইসটা নির্ধারণ করছে ওই দামে ক্রেতা কিনতে বাধ্য। কিন্তু যখন ফার্ম বি প্রবেশ করছে, যেহেতু এটা ডুওপলি দুজন থাকবে, তাহলে ফার্ম বি যখন বাজারে প্রবেশ করছে, হি গট হাফ অফ দ্য মার্কেট শেয়ার অফ হিজ প্রোডাক্ট, তার মানে সে বাজারের অর্ধেক অংশের শেয়ার সে পাচ্ছে, অর্ধেক অংশটা সে পাচ্ছে বাজারে। ফার্ম বি assume that firm A will not change his price and output, then market available for B is PM of the demand curve, PM of the demand curve। তাহলে আমরা আগের স্লাইডে আবার যাই, PM, this is PM হচ্ছে কার, ও ডিমান্ড কার্ভ, ঠিক আছে। ফার্ম বি এর ডিমান্ড কার্ভ হচ্ছে PM, এটা হচ্ছে তার ডিমান্ড কার্ভ। তাহলে এবং সে মার্কেটের অর্ধেক অংশ সে কি করছে, অর্ধেক অংশ সে he got half of the market share of his product, that means মার্কেটের অর্ধেক শেয়ার সে নিয়ে নিয়েছে বা সে পাচ্ছে। তাহলে এবং ফার্ম বি মনে করছে যে ফার্ম এর আগের যে প্রাইসটা আছে সেই প্রাইসটা কি ফার্ম এ কি করবে না, কমাবে না, এবং আগে যে সেই পরিমাণ সে বিক্রি করতো এখনো ঠিক সেই পরিমাণই সে বিক্রি করবে। Here firm B supplies his
product to the half of his market control when MR2 minus MC, MC is 0, এখানে MC হচ্ছে 0, আগে আমরা দেখেছি MR1, এখন হচ্ছে MR2 minus MC, MC হচ্ছে এখানে 0. Farm B's price is OP1 and output হচ্ছে QN and total revenue QRPN. OP1 হচ্ছে প্রাইস, খেয়াল করো OP1 হচ্ছে প্রাইস আর আউটপুট হচ্ছে QN. একটু মনে রাখো এই আউটপুট হচ্ছে এত আর প্রাইস কোনটা বললাম, এই যে এখানে দেখো এটা ছিল ডিমান্ড কার্ভ, এই পি আর এম এটা ছিল ডিমান্ড কার্ভ আর এইটা হচ্ছে তার কোয়ান্টিটি, কিউএন হচ্ছে তার কোয়ান্টিটি, যেহেতু টোটাল ওর যতটুকু ছিল তার হাফ পোরশন সে নিয়েছে, তাহলে এখানে হচ্ছে কিউএন হচ্ছে এতটুকু, সে ফার্ম বি এতটুকু বিক্রি করবে কি প্রাইসে, এখানে দেখো এই যে এই প্রাইসে P1 প্রাইসে, ও P1 প্রাইসে সে বিক্রি করবে QN পরিমাণ প্রোডাক্ট। এই যে দেখো OP1 and আউটপুট হচ্ছে QN, টোটাল রেভিনিউ হচ্ছে QRPN, টোটাল রেভিনিউ QRPN। আমরা আবার যাচ্ছি QR, এই যে এতটুকু QRPN, এতটুকু হচ্ছে ফার্ম বি এর রেভিনিউ আর ফার্ম এর রেভিনিউ ছিল এতখানি। এখন দেখো here both firm A and B are supplying half of the market share they have. Firm B supplies only 1/4 of the total market demand, which is half into half is equal to 1/4. The low price of firm B will compel firm A to reduce the price. The firm A will restructure. The firm A will restructure his price and output. এখানে একটা জিনিস খেয়াল করো, যখন ফার্ম বি মার্কেটে ঢুকে গেল এবং তার প্রাইসটা কি হচ্ছে, তার প্রাইসটা কম্পারেটিভলি ফার্ম এ এর তুলনায় কম, তাহলে কি হবে, ক্রেতার কিন্তু তারা কিন্তু সমজাতীয়, আগেই কিন্তু আমরা বলেছি হোমোজেনিয়াস প্রোডাক্ট তারা বিক্রি করে, সমজাতীয় প্রোডাক্ট তারা বিক্রি করে, সুতরাং কি করবে, কাস্টমাররা আস্তে আস্তে কিন্তু ওইদিকে চলে যাবে, ফার্ম বি এর দিকে চলে যাবে, তাহলে ফার্মের বি এর আগের যতটুকু সেল ছিল তার থেকে তার সেলের পরিমাণ বেড়ে যাবে, যার জন্য ফার্ম এ কি হবে, ফার্ম এর শেয়ারের পোরশনটা আস্তে আস্তে কমে আসবে, যেখানেই দিছে the low price of firm B will compel firm A to reduce the price. The firm A will restructure his price and output. এখান থেকে এই ক্ষেত্রে প্রাইসটা সে রিস্ট্রাকচার করবে এবং আউটপুটও রিস্ট্রাকচার তাকে করতে বাধ্য হবে, কারণ আগে সে মনোপলি ছিল, সে যতগুলো প্রথম অবস্থায় বিক্রি করতে, এখন আর যেহেতু ফার্ম বি চলে আসছে এবং একই প্রোডাক্ট সে কম দামে বিক্রি করছে, তখন কি হবে, কাস্টমাররা তার কাছে চলে যাবে, যার জন্য এ বাধ্য হবে তার প্রাইসটা রিস্ট্রাকচার করতে, পুনর্গঠন করতে বা পুনরায় সেটাকে রিশাফল করতে। When firm A assume that firm will continue its product at 1/4 of the market demand, the total market share available for the firm B is 3/4, which is 1 minus আগে 1/4 ছিল B এর, তাহলে 1/4 minus 1 minus 1/4 দিলে 3/4 টা কে পাবে, ফার্ম A পাবে। To maximize his profit, firm A will supply half of the total market share available for him. Maximize profit, he will supply half of the total market share available. তার কাছে যতটুকু আছে, that means হাফ আগে ছিল এবং যখন ওর প্রাইসটা কমে যাচ্ছে তখন কি সে 3/4 পাচ্ছে, তাহলে টোটাল হচ্ছে তার কত, 8/3 তার। হ্যাঁ, পরবর্তীতে আমরা দেখি here firm A share will fall from half to 3/8, হ্যাঁ, অর্ধেক থেকে এখানে নেমে আসছে তার পোরশনটুকু। Then firm B also assume that firm A will continue to supply 3/8 of the market demand. The total market demand available for the firm B is 1 minus
3/8 সমান সমান 5/8, দ্যাট মিন্স কিসের পোর্শন বেড়ে যাচ্ছে, বি এর পোর্শনটা বেড়ে যাচ্ছে, এর পোর্শনটা কমে আসতেছে। টু ম্যাক্সিমাইজ হিজ প্রফিট ফার্ম বি under new market condition, B will supply half of his market demand, which is half, that is 5/8 or 5/16. Then firm A will also change his price and output accordingly. ঠিক আছে, এরপরে দেখো কি বলেছে, this process of action and reaction continue in successive period, means the firm A will lose his market share and firm B will gain till both firms get equal share in the market. At the end of the process, both firms will have 1/3 share of the market demand. The final price will be greater than the competitive price and less than the monopoly price. In case of industry, আচ্ছা তাহলে আমরা দেখলাম এই প্রসেসটা, এই যে এর কিছু পোর্শন ছেড়ে দিতে হচ্ছে, বি এর পোর্শন আস্তে আস্তে বাড়ছে, কারণ কি, ওই যে আগেই বলেছি আমরা যে দুইটা প্রোডাক্টই হোমোজেনিয়াস প্রোডাক্ট, দুইজনই হোমোজেনিয়াস প্রোডাক্ট বিক্রি করে, তাহলে বি যেহেতু পরে ইন্ডাস্ট্রিতে ঢুকেছে, সুতরাং সে শেয়ার কম পেয়েছে, পোর্শন কম পেয়েছে, যার জন্য তার কি, যেহেতু এখানে জিরো কস্ট, তার কোনো কস্টই নাই, সে কি করেছে, প্রাইসটা একটু কমিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা চিত্রের মাধ্যমে দেখো প্রাইসটা কম কিন্তু তার বিক্রিটাও কম। আস্তে আস্তে যখন তার প্রাইসটা কম, তখন কি করবে, কাস্টমাররা আলটিমেটলি তার দিকে ছুটে আসবে, যার জন্য এখানে যেহেতু দুইজন মাত্র বিক্রেতা, তাহলে বি এর কাছে ছুটে আসলে কি, এর যে কাস্টমার গুলো ছিল, কাস্টমার সে হারাচ্ছে, সে বাধ্য হয়ে তার প্রাইসটা কি করবে, আস্তে আস্তে কমাবে। এবং যেহেতু বি বেশি বিক্রি করছে, সুতরাং বি এর মার্কেট পোর্শনটা, মার্কেট শেয়ারটা বি এর আস্তে আস্তে বেড়ে যাবে এবং এরটা আস্তে আস্তে সংকুচিত হবে। ঠিক আছে, এই প্রসেসটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না দুইটা কার্ভ একটা আরেকটাকে ইন্টারসেক্ট করে, সেই পর্যন্ত এই প্রসেস চলতে থাকবে। এ আস্তে আস্তে হারাতে থাকবে এবং বি আস্তে আস্তে গেইন করতে থাকবে। একটা সময় দুজন সমান হয়ে যাবে, বি উইল গেইন টিল বোথ দ্য ফার্ম গেট ইকুয়াল শেয়ার ইন দ্য মার্কেট। যতক্ষণ পর্যন্ত তারা দুজন সমান অংশ পাচ্ছে, ততক্ষণ তারা কি করবে, এই প্রসেসটা চলতে থাকবে। At the end of the process, both firms will have 1/3 share of the market demand. একদম শেষে যে দেখা যাচ্ছে যে একটা ফার্ম কি হচ্ছে 1/3 করে তারা কি হচ্ছে, মার্কেটের টোটাল ডিমান্ডেডটা পাচ্ছে। The final price will be greater than the competitive price and less than the monopoly price. আমরা দেখেছি যে প্রথম অবস্থায় ফার্ম এই monopoly প্রাইস করতে, দ্যাট মিন্স তখন প্রাইসটা অনেক বেশি ছিল। তাহলে এটা তখন কি হবে, যে যেহেতু দুইজনই সমান পোর্শন শেয়ার, মার্কেটে সমান পোর্শন শেয়ার পাচ্ছে, সুতরাং দুইজনই কি হবে, প্রফিটটা সমান হয়ে যাবে, দুইজনের প্রফিটটাই সমান হয়ে যাবে। এবং কি হবে, গ্রেটার দেন কম্পিটিটিভ মার্কেটে যে পরিমাণ প্রফিট হয়, তার থেকে ডুওপলি মার্কেটে প্রফিট কিছুটা বেশি হবে, কিন্তু মনোপলির থেকে কম হবে, এখানে সেটাই বলা হয়েছে। In case of the industry or a market, 1/3 portion of the demand will be unsupplied. এখানে আমরা দেখছি যে, আমরা ওখানে দেখেছি যে 1/3 পোর্শনটা কি আনসাপ্লাইড থেকে যাচ্ছে। ইন জেনারেল, ইফ দেয়ার ইজ n ফার্মস, যদি এভাবে হতো, ডুওপলি না হয়ে যদি n ফার্মস হতো, অসংখ্য ফার্ম হতো ইন দ্য ইন্ডাস্ট্রি, ইচ উইল প্রোভাইড 1/n+1 of the market and industry output will be n divided by n+1, এরকম করে ইয়েটা চলতো। এখন দেখো ক্রিটিসিজম, এই যে এই মডেল, কোন মডেল, এই মডেলের কিছু ক্রিটিসিজম আছে, সমালোচনা আছে। সেই সমালোচনাগুলো কি কি, the model does not say how long the adjustment period will be. মডেলে বলা নাই, ওই যে বলেছে যে প্রাইসটা অ্যাডজাস্ট হতে থাকবে, বি এর পোর্শন বাড়বে, এর পোর্শন করবে, এইটা কতদিন পর্যন্ত, এই পিরিয়ডটা কতদিন, কত সময় ধরে এটা চলবে, সেই সময়টা এখানে বলা নাই। The costless production is unrealistic. এমন কোন প্রোডাকশন নাই যেখানে কোনো কস্ট হবে না, এটা হচ্ছে অবাস্তব একটা কথা, যে এখানে কোনো কস্ট নাই, এমসি মার্জিনাল কস্ট হচ্ছে 0, এটা একটা অবাস্তব কথা। This is closed model because it does not allow entry of firm. এটা একটা ক্লোজড মডেল, দ্যাট মিন্স দুইজনের বেশি এই ফার্মে আর কেউ প্রবেশ করতে পারবে না। It is a no learning by doing model. এখান থেকে কোনো কিছু শেখা যাচ্ছে না, এরকম বলা হয়েছে।
he assumed the supply of Rebel is fixed, but their supply is repeatedly changing. এখানে বলা হচ্ছে যে এখানে ধরে নেওয়া হয়েছে যে প্রতিযোগী যে ফার্ম, যেমন এর প্রতিযোগী কি বি, মানে প্রতিযোগী যে ফার্ম তার ইয়েটা কি বলে সাপ্লাইটা এখানে ফিক্সড, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সাপ্লাই চেঞ্জ হচ্ছে। কিন্তু সাপ্লাই মিন্স কি, সাপ্লাইটা চেঞ্জ হতে বাধ্য হচ্ছে যখন ডিমান্ড বেড়ে যাচ্ছে। যেমন এ ফার্মে প্রথম অবস্থায় যতটুকু ডিমান্ড ছিল, বি ফার্ম আসার পরে তার ডিমান্ডটা কি আস্তে আস্তে কমে যাচ্ছে। ঠিক আছে, কাস্টমাররা বি ফার্মের দিকে চলে যাচ্ছে। তাহলে এটা কিন্তু এখানে ধরা হয়েছিল যে বি ফার্ম প্রথম অবস্থায় যতটুকু ছিল বিক্রিটা ঠিক ততটুকুই বিক্রি থাকবে, বা ততটুকুই তার বিক্রি থাকবে, এর থেকে বেশি বাড়তে পারবে না, বা সে বি ফার্ম যতটুকু পরিমাণ বিক্রি করতে পারবে ততটুকু পরিমাণ। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে এ ফার্মের বিক্রিটা কমে যাচ্ছে এবং বি ফার্মের বিক্রিটা বেড়ে যাচ্ছে। এইটাই বলা হয়েছে, এই কয়টা ক্রিটিসিজম ছিল। এরপরে আমরা দেখব স্টেকেলবার্গ ডুওপলি মডেল। স্টেকেলবার্গ ডুওপলি মডেল, এটাকে বলা হচ্ছে স্ট্র্যাটেজিক গেম। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজিক গেম ডেভেলপড বাই জার্মান ইকোনমিস্ট হেনরিচ ভন স্টেকেলবার্গ ইন 1934, 1934 সালে। হ্যাঁ, এই মডেলটা দেয়া হয়েছে এক্সটেনশন অফ কোর্ন মডেল। কোর্ন মডেলে এটাকে বলছে এক্সটেনশন, দ্যাট মিন্স বর্ধিত করে। কোর্ন মডেল যতটুকু হয়েছে তার থেকে আরেকটু ইলাবোরেট করা হয়েছে। দেয়ার আর টু ফার্মস হুইচ সেল হোমোজেনিয়াস প্রোডাক্ট। এখানে দুইটা ফার্ম আছে যারা কি করে সমজাতীয় পণ্য বিক্রি করে। ইট ইজ এ সিকোয়েন্সিয়াল গেম, নট স্যামলটেনিয়াস। এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল গেম, স্যামলটেনিয়াস কন্টিনিউয়াস কোনো কিছু না। এটা ওয়ান ফার্ম, এখানে কিছু এই ফার্মের কিছু অ্যাজাম্পশন আছে তার মধ্যে, বা এই ফার্মে কিছু বলা হয়েছে, এই মডেলে কিছু কথা বলা হয়েছে যেগুলোকে ধরে নিয়ে এই মডেলটা এস্টাবলিশড হয়েছে, সেই জিনিসগুলো। ওয়ান ফার্ম ইজ লিডার এন্ড অ্যানাদার ইজ ফলোয়ার। এখানে বলা হয়েছে একটা ফার্ম হচ্ছে লিডার, দ্যাট মিন্স যে প্রাইসটা নির্ধারণ করবে, আর আরেকটা ফার্ম হচ্ছে ওই প্রাইসটা মেনে নিবে, আর একটা হচ্ছে ফলোয়ার। দ্য লিডার ফার্ম মুভস ফার্স্ট এন্ড দ্য ফলোয়ার ফার্ম মুভ সিকোয়েন্সিয়ালি, তাকে অনুসরণ করবে। তাহলে লিডার ফার্ম ফার্স্ট মুভ করবে এবং ফলোয়ার কি করবে, তাকে অনুসরণ করবে। লিডার ফার্ম চুজেস দ্য কোয়ান্টিটি ফার্স্ট এন্ড দ্য ফলোয়ার অবজার্ভ দ্য লিডারস কোয়ান্টিটি এন্ড দেন চুজ ইটস প্রফিট। তাহলে লিডার ফার্ম প্রথমে কতটুকু পরিমাণ বিক্রি করবে সেটা সে নির্ধারণ করবে, এবং ফলোয়ার্স যে আছে, অনুসরণ যে আছে, সে কি করবে, লিডার কতটুকু কোয়ান্টিটি বিক্রি করছে, নেতা কতখানি কোয়ান্টিটি বিক্রি করছে সেটাকে সে অবজার্ভ করবে এবং তার প্রফিটটা সে পছন্দ করে নেবে। Once the two quantities are chosen, price is set to clear the market. Once the two quantities are chosen, যদি দুইটা কোয়ান্টিটি চুজ করা হয়, price is set to clear the market. By Stackelberg assumption, the duopolist recognized that his competitor acts on the Cournot assumption. It follows the sophisticated duopolist to determine the reaction curve. এটা হচ্ছে very important এই ইশের। এখানে কি বলেছি, it allows the sophisticated duopolist to determine the reaction curve of his rival and incorporate it in his own profit function. Then he proceeds to maximize like a monopolist. এখানে কি বলেছে যে duopolist determine the reaction, একজন নেতা সে কি করে, তার যে কম্পিটিটর আছে তার অ্যাকশনটা দেখে, তার যে প্রতিক্রিয়া। হ্যাঁ, এখানে তো দুটো ফার্ম, একটা ফার্ম আরেকটা ফার্মের প্রতিক্রিয়াটা অবজার্ভ করে, এবং সে কি করে তার প্রফিটটা ওইভাবেই, তার প্রফিট ফাংশনটা ওইভাবেই নির্ধারণ করে। দেন হি প্রসিডস টু ম্যাক্সিমাইজ লাইক এ মনোপলিস্ট, মনোপলিস্টের মতো। হ্যাঁ, একক ব্যক্তি মালিকানার যেটা, সেটা মনোপলিস্টের মতো সে কি করে, তার প্রফিটটাকে সে ম্যাক্সিমাইজ করে। এরপরে দেখি স্টেকেলবার্গ মডেল। স্টেকেলবার্গ মডেলে খেয়াল করো, এখানে হচ্ছে আমার OXB, দ্যাট মিন্স এটা হচ্ছে বি কোম্পানির
বি কোম্পানির আউটপুট, এটা ও এক্স বি হচ্ছে বি কোম্পানির আউটপুট, আর ও এক্স এ হচ্ছে এ কোম্পানির ও এক্স এ হচ্ছে এ কোম্পানির আউটপুট। এখন এখানে খেয়াল করো এজ রিয়াকশন ফাংশন, এই যে এই কার্ভটা হচ্ছে এ রিয়াকশন কার্ভ, এবং এই দিকে দেখো আরেকটা কার্ভ গেছে, এটা হচ্ছে বি এর রিয়াকশন কার্ভ। এই যে দেখো এখানে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে বি's রিয়াকশন কার্ভ, আর এখানে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে এজ রিয়াকশন ফাংশন। এখানে কি বলেছে, এখানে দেখো যে এখানে ইন্টারসেক্ট করেছে, এখানে হচ্ছে Stackelberg's equilibrium with B the sophisticated leader, এখানে হচ্ছে বি লিডার, দ্যাট মিন্স এই পয়েন্টে হচ্ছে বি লিডার এবং এ হচ্ছে ফলোয়ার। আর এখানে দেখো Stackelberg's equilibrium with A the sophisticated leader, এখানে হচ্ছে এ লিডার, হ্যাঁ এখানে হচ্ছে এ লিডার, এটা হচ্ছে বিএস রিঅ্যাকশন, এখানে হচ্ছে এ লিডার এবং বি হচ্ছে তার ফলোয়ার। আর এই যে দুইটা কার্ভ একটা আরেকটাকে ইন্টারসেক্ট করলো, এটা হচ্ছে কুন্ড ইকুইলিব্রিয়াম, দ্যাট মিন্স কুন্ড বলেছে, হ্যাঁ একটু আগে যখন আমরা করলাম কুন্ড মডেল, কুন্ড বলেছে যে এই ইকুইলিব্রিয়াম প্রাইসে দুইটা প্রোডাক্ট একই দামে এবং একই কোয়ান্টিটিতে তারা কি করবে, বিক্রি করবে। এই হলো স্ট্যাকেলবার্গ মডেলে বলা হচ্ছে যে আসলে এখানে প্রতিক্রিয়াটা দেখায়, একটা ফার্ম আরেকটা ফার্মের প্রতিক্রিয়া দেখবে, এবং একটা হচ্ছে লিডিং ফার্ম আর অন্যটা হচ্ছে ফলোয়ার ফার্ম। কখনো কখনো আমরা এখানে দেখব যে এ ফার্ম হচ্ছে লিডার ফার্ম, বি ফার্ম হচ্ছে ফলোয়ার ফার্ম, আবার কখনো দেখবো যে বি ফার্ম হচ্ছে লিডার ফার্ম এবং এ ফার্ম হচ্ছে ফলোয়ার ফার্ম। তাহলে একটা ফার্ম যখন লিডার হয় অন্যটা ফলোয়ার হয় তখন তার রিঅ্যাকশনটা কি হয়, সে কি পরিমাণ বিক্রি করে বা সে তার প্রাইসটা কিভাবে নির্ধারণ করে সেই জিনিসটা। এবং আবার বিপরীত ভাবে বি ফার্ম যখন লিডার ফার্ম হয় তখন বি ফার্ম এ ফার্মের রিঅ্যাকশনটা দেখে যায়, এ ফার্মের রিঅ্যাকশনটা কি, এই মডেলে এটাই দেখানো হয়েছে। এখন আমরা দেখি ফিগার এক্সপ্লেনেশন, আমরা যে ফিগারটা দেখলাম এই ফিগারের এক্সপ্লেনেশনটা আমরা বলি। If firm A is a sophisticated oligopolistic, its rival will act on the basis of its own reaction curve. A chooses his output at the level which maximizes his profit. It lies on the lowest possible isoprofit curve of A, denoting the maximum profit with B's reaction curve. Acha, firm A produce XA, firm B is react by producing XB, যেটা আমি তোমাদেরকে একটু আগে গ্রাফে দেখালাম। The sophisticated oligopolistic become leader, the rival firms become the follower because firm A reacts an isoprofit curve closer to his axis. এরপরে দেখো the naive follower is worse off as compared with Kund equilibrium. The level of output he reaches an isoprofit curve further away from his axis. If firm A is a sophisticated firm, it will choose to produce XB corresponding to point B on S reaction curve. Firm B will be leader and firm A becomes the follower. B has a higher profit and firm A has a lower profit as compared with the Kund equilibrium, যেটা আমরা একটু আগে আমাদের ইসে দেখলাম। এখন হচ্ছে Stackelberg disequilibrium, that means disequilibrium বা এখানে সমালোচনা করা হয়েছে এই মডেলটার। কি হচ্ছে, if both firm are sophisticated then both will want to act as leader. এখানে বলা হয়েছে, এখানে ধরা হয়েছে যে দুইটা ফার্ম যদি সফিস্টিকেটেড হয় তাহলে দুইজনই লিডার হবে। আর আমার এই মডেলে বলা হয়েছে যে
দুটো ফার্ম সফিস্টিকেটেড, বাট একজন লিডার একজন ফলোয়ার। কখনো ফার্ম এ লিডার, কখনো ফার্ম বি লিডার, কখনো ফার্ম এ লিডার বি ফলোয়ার, কখনো ফার্ম বি লিডার এ ফলোয়ার। কিন্তু এটা দুটো ফার্ম যদি সফিস্টিকেটেড হয় তাহলে দুজনই লিডার হওয়ার কথা। তারপর কি বলছে, ইট yields a greater profit to them but market situation becomes unstable। এখানে সবচেয়ে অধিক বেশি প্রফিট হওয়ার কথা, কিন্তু মার্কেটটা সবসময় আনস্টেবল থাকে। This situation known as Stackelberg disequilibrium. The effect will either be a price war until on the firm surrenders and agree to act the follower, or a pollution it reaches। তার মানে হচ্ছে এখানে সবসময় হচ্ছে আমরা দেখলাম দুটো প্রাইসের ডিফারেন্সটা দেখলাম, যার জন্য হচ্ছে কি প্রাইস ওয়ার, দ্যাট মিন্স এই মূল্য নিয়ে সবসময় যুদ্ধ লেগেই থাকে, যেটা একটা ইন্ডাস্ট্রির মধ্যে কি করে, একটা পলিউশনের সৃষ্টি করে, দ্বন্দ্বের সৃষ্টি করে। হ্যাঁ, যেটা এই ইসে দেখা যাচ্ছে, এই মডেলের মাধ্যমে দেখা যাচ্ছে both firm abandoning their naive reaction function। তার মানে তার যে প্রতিযোগী যে আছে তার রিয়াকশনটা সে খেয়াল করে। মুভিং এ পয়েন্ট ক্লোজার টু দ্য ইটস ওর্থ কন্ট্রাক্ট কার্ভ উইথ বোথ অফ দেম অ্যাটেইনিং হায়ার প্রফিট। Conclusion. Stackelberg model is a sequential game, not simultaneous like Kuhn's game. As Kuhn's game টা হচ্ছে কি simultaneous বলছে, আর এটা হচ্ছে sequential, পর্যায়ক্রমে। In Stackelberg duopolist, the quantity sold by the leader is greater than the quantity sold by the follower, while in Kuhn duopoly quantity is same for both firms। আচ্ছা, এখানে লাস্টে একটু কুন আর স্ট্যাগলবার্গ দুটো মডেলের মধ্যে একটু ডিফারেন্সিয়েট করা হয়েছে। স্ট্যাগলবার্গ মডেলে বলা হচ্ছে যে লিডার সে সব সময় কি বেশি দামে বেশি কোয়ান্টিটি বিক্রি করবে, আর ফলোয়ার হচ্ছে ফলোয়ারের প্রাইসটা কম হবে। কিন্তু কোন মডেলে আমরা যেটা দেখেছি সেখানে হচ্ছে দুটো ফার্মই সেম কোয়ান্টিটি বিক্রি করবে সেম প্রাইসে। হ্যাঁ, কোয়ান্টিটি ইজ সেম ফর দ্য বোথ ফার্ম। দুইটা ফার্মের জন্য কোয়ান্টিটিটা সেম পরিমাণ কোয়ান্টিটি সে বিক্রি করবে, যেটা আমার স্ট্যাগলবার্গ ইসে বলা হয়নি, কি বলে মডেলে বলা হয়নি। এখানে বলা হচ্ছে লিডার ফার্ম বেশি করবে এবং ফলোয়ার ফার্ম কম করবে। এই ছিল আমাদের আজকের ডুওপলি মার্কেটের দুইটা মডেল। এই দুটো মডেল পড়লে মোটামুটি তোমাদের হয়ে যাবে। এর থেকে বেশি আরো মডেল আছে, কিন্তু ওগুলো আর আমাদের দরকার নেই খুব বেশি। তো এই ছিল আজকে আমাদের পড়া বা আমার আলোচনার বিষয়। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা চ্যাপ্টারটা ক্লোজ করে দিব। আমাদের প্রাইস ডিসক্রিমিনেশন আছে, প্রাইস ডিসক্রিমিনেশন, এন্টিট্রাস্ট ল, এই দুটো জিনিস আছে। এবং নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি তোমাদেরকে কোশ্চেন দিয়ে দিব এবং সেই সাথে তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে। এই লম্বা, এটা অনেক বড় একটা চ্যাপ্টার ছিল। প্রত্যেকটা মডেলকে আমার এখানে প্রত্যেকটা বাজার সম্পর্কে এবং বাজারে যে বিভিন্ন মডেল আছে, বিভিন্ন বাজারের বিভিন্ন মডেল আছে, শর্ট রান লং রান এই সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানেই শেষ করছি। ভালো থেকো, সুন্দর থেকো, আল্লাহ হাফেজ।